হ্যালো ভ্রমণ প্রেমীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি ভ্রমণ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওটি হতে চলেছে শুধুমাত্র ইমিগ্রেশন প্রক্রিয়া নিয়ে। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের যে ইমিগ্রেশন, সেই ইমিগ্রেশনের সিস্টেম এবং সেখানে যত ধরনের হয়রানি আছে, যত ধরনের পেরেশানি আছে বা কীভাবে সেটি খুব সহজে আপনারা অতিক্রম করবেন, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। যারা এখনও আমাকে ফলো করেননি অথবা সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেশের বাইরে যখন আমরা যাব, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথবা সিলেটের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথবা চট্টগ্রামের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে আমাদেরকে ইমিগ্রেশন অফিসারের মুখোমুখি হতে হয়। প্রথমে যখন আমরা আমি প্রথম থেকে আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। মনে করেন আপনি ভিসা পেয়ে গেছেন, টিকিট নিয়ে নিয়েছেন, হোটেল বুকিং নিয়ে নিয়েছেন, এভরিথিং, আপনার যত ডকুমেন্ট আছে সব কিছুই আপনি কমপ্লিট করে আপনি দেশের বাইরে ঘুরতে যাবেন। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা এয়ারপোর্টে প্রবেশ করার পর আমরা কোথায় যাই? আমাদেরকে যেতে হবে আমরা যে এয়ারলাইন্সের টিকিট বুক করেছি। মনে করেন আমরা বিমান বাংলাদেশ নামক যে এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফটের টিকিট ক্রয় করেছি বাংলাদেশ থেকে, আমরা দুবাই যাব ঘোরার জন্য। তো সর্বপ্রথম এয়ারপোর্টে প্রবেশ করার পর আমাদেরকে যেতে হবে কোথায়? এই বিমান বাংলাদেশের যে চেক ইন কাউন্টার, আমরা যখন ভিতরে যাব দেখতে পাবো ডিসপ্লেতে, বড় বড় ডিসপ্লেতে লেখা আছে যে চেক ইন কাউন্টার। তাই সর্বপ্রথম আপনার এয়ারপোর্টে ঢোকার পর, প্রবেশ করার পর আমাদেরকে যেতে সেই বিমান বাংলাদেশ চেক ইন কাউন্টারের সামনে। সেখানে লাইনে দাঁড়িয়ে আপনার টিকিট শো করে বোর্ডিং পাস নিতে হবে। বোর্ডিং পাসটা হচ্ছে কি? এটা হচ্ছে মূল টিকিট। বোর্ডিং পাস এটাই মূলত মূল টিকিট, যেই টিকিটটা নিয়ে আপনি ইমিগ্রেশনে যাবেন। কারণ ইমিগ্রেশন অফিসার সরাসরি আপনার টিকিটটি রিড করতে পারে না, যদিও পারে, বাট সিস্টেম এটা, আপনাকে বোর্ডিং পাস নিতে হবে যে হ্যাঁ এই টিকিটটি কনফার্ম, এই মর্মে ওনারা একটি ছোট্ট একটি বোর্ডিং পাস দিবে। আচ্ছা, সেই বোর্ডিং পাস নিয়ে এখন ধরে নিলাম আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং পাস হাতে পেয়ে গেছেন। তো এখন আপনার পরবর্তী পদক্ষেপ কি? এই বোর্ডিং পাস নিয়ে কিছু দূর সামনে গেলেই দেখতে পাবেন ইমিগ্রেশন লেখাই আছে, ইমিগ্রেশন। সেখানে ছবি তোলা, ক্যামেরা, ফোন, এভরিথিং নিষেধ। আপনি এখানে ছবি তুলতে পারবেন না, ভিডিও করতে পারবেন না। তো ওইখানে যাওয়ার পর দেখবেন সিরিয়াল ধরে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে। আর এই ইমিগ্রেশন প্রক্রিয়াটি হচ্ছে মূলত, আমি একদম সহজভাবে যদি আপনাদেরকে বুঝিয়ে বলি, চেকিং। মানে আপনাকে পরীক্ষা করবে, যাচাই করবে, বাছাই করবে যে আপনি বিদেশ কেন যাচ্ছেন, কী কারণে, কতদিন থাকবেন, আপনার ভিসা চেক করার দায়িত্ব ওনাদের। কোনো মানে সব কিছুই, আপনার নামে কোনো মামলা আছে কি না বা যেই কোনো প্রবলেম, সব কিছুই ধরা পড়ে এই ইমিগ্রেশন অফিসারের হাতেই। এবং তার হাতে পর্যাপ্ত ক্ষমতা আছে আপনাকে ডিপোর্ট অথবা অফলোড অথবা আপনার ফ্লাইটটি ক্যান্সেল করে দেওয়ার মতো, আপনার যাত্রাটি বন্ধ করে দেওয়ার মতো তার হাতে যথেষ্ট পরিমাণ ক্ষমতা আছে। এখন এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা যারা মূলত নতুন ভ্রমণ শুরু করতে চাচ্ছি বা আমরা যারা নতুন ইন্টারন্যাশনাল ট্রাভেল করব, তাদের জন্য সবচেয়ে আতঙ্কের নাম হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন। আর সেই ইমিগ্রেশনটি আপনি কিভাবে একদম সহজ করবেন, সেটি মূলত আমি এখন বলতে যাচ্ছি। আর শেষে আমার ব্যক্তিগত লাইফের যে অভিজ্ঞতা, সেটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন প্রথম আপনি আপনার বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন অফিসারের হাতে বোর্ডিং পাস এবং পাসপোর্ট দিবেন, ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্টটি হাতে নিয়ে প্রথম কথাই থাকবে ভিসা, আপনার ভিসা দেন। আচ্ছা, যদি দুবাই যাবেন, ভিসা তো প্রিন্টেড ভিসা ফটোকপি দিবেন। আর যদি নেপাল যান তো কোনো ভিসা নেই, তখন বলবেন আমি নেপাল, উনি তো জানেই, তারপর বলবেন আমি নেপাল যাচ্ছি, অন অ্যারাইভেল ভিসা, সেখানে গিয়ে ভিসা নিব। এটা একটা সাবজেক্ট। তারপর উনি আপনার পাসপোর্টটাকে খুঁটিয়ে দেখবেন, প্রত্যেকটা পেজ উনি দেখবেন। দেখার পরে জিজ্ঞাসা করবে আপনাকে বা আমাকে, কেন যাবেন? উনি জানে, তারপরে জিজ্ঞাসা করবে কেন যাবেন? আপনি বলবেন ভ্রমণ করতে যাব। তখন উনি প্রশ্ন করতে পারবে যে পূর্বে কোথায় ভ্রমণ করেছেন আপনি বলবেন, তখন আপনার উত্তরটা হয়তো হবে আমি কোথাও যাইনি। তখন এই ইমিগ্রেশন অফিসার আপনাকে আরও কিছু প্রশ্ন করতে পারে, অথবা সেকেন্ডারি যে একটা ইন্সপেকশন,
সেটির জন্য আপনাকে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট প্রেরণ করতে পারে। ওনার একটি ছোট্ট একটি সাইডে ছোট্ট একটি কাউন্টার আছে, আছে ঘরের মতো করা আছে, অথবা টেবিল ফেলানো আছে, সেখানে আরেকজন অফিসার বসা আছে, বলতে পারে যে স্যারের সাথে দেখা করে আসেন। আচ্ছা, আমি কি বলছি আপনাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ, মানে যা হয় সেখানে সেটি আমি বর্ণনা করতেছি। তো মনে করেন এই কাউন্টারের যে ইমিগ্রেশন অফিসার, মেন ইমিগ্রেশন অফিসার, উনি আপনাকে বেশি প্রশ্ন না করে বড় স্যারের কাছে পাঠিয়ে দিল। বড় স্যারের কাছে যাওয়ার পরে দেখবেন আপনার মতো আমার মতো আরও অসংখ্য বেশ কিছু মানুষ সেখানে জটলা বেঁধে রয়েছে, তাদেরও সেম প্রবলেম। আচ্ছা, তো বড় স্যার আপনাকে সেম কোয়েশ্চেন করবে, কোথায় যাবেন, কেন যাবেন, আপনার বাবা, আপনি কি করেন, আপনি কি করেন, কতদিন থাকবেন, হোটেল বুকিং দেন, ফ্লাইটের টিকিট দেন, সবগুলি উনি আবার যাচাই করবে। যদি এই সমস্ত ডকুমেন্টগুলো সঠিক থাকে, তারপর শুরু হবে আপনার দ্বিতীয় পর্ব, দেশে আপনি কি করেন। এখন আপনি যদি স্টুডেন্ট হন তো ঝামেলা, আপনি বলবেন যে আমি তো স্টুডেন্ট, আমি যাব ঘুরতে, আমি স্টুডেন্ট, তখন তো আপনার এই প্রশ্নটা ওনারা আপনাকে তখন এই বিষয়টা নিয়ে ওনারা প্যাচ করবে। সো তো স্টুডেন্ট ঘুরতে যাবেন, টাকা কোথায় পাবেন, তখন আপনি আপনার বাবার কী দিবেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, বিজনেস ডকুমেন্ট, ট্রেড লাইসেন্স, আপনার বাবার ভিজিটিং কার্ড, অথবা আপনার বাবার ব্যাঙ্ক সলভেন্সি, অথবা আপনার বাবার টিন, ট্যাক্স, সবগুলি আপনি একে একে দিবেন। এই যে দেখেন, আমি আমার বাবার অর্থায়নে আমি বিদেশে ভ্রমণ করতে যাচ্ছি। এটা হচ্ছে নেপাল হোক, মানে যে কোনো দেশের জন্য যত বেশি প্রপার ডকুমেন্ট আপনার সঙ্গে থাকবে, লিগ্যাল ডকুমেন্ট থাকবে, সবগুলি আপনার হেল্পফুল হবে এই ইমিগ্রেশনটা ক্রস করার ক্ষেত্রে। আর অবশ্যই আপনাকে আপনার বিহেভিয়ারটা, মানে আমাদের বিহেভিয়ারটা, আমাদের চেহারাটা অবশ্যই স্মাইলি রাখবেন, শান্ত রাখবেন, নিজেকে শান্ত রাখবেন, ঘাবড়াবেন না। যদি আপনি ঘাবড়িয়ে যান, হ্যাঁ, যদি ভয় পেয়ে যান, ওনার প্রশ্নের উত্তরটি আপনি সঠিকভাবে না দিতে পারেন, তখন সমস্যা, তখন মূলত আপনাকে ওনারা অফলোড যেটাকে বলে, পাসপোর্টে একটা জিটি যেটাকে বলে, জিটি করে আপনাকে ফেরত দিতে পারে। সো আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর স্মার্টলি দিবেন, হেসে দিবেন এবং রিল্যাক্সে দিবেন, এবং যতটুকু প্রশ্ন করবে ঠিক ততটুকু দিবেন, বেশিও না কমও না। যেই ডকুমেন্টটা দিতে বলবে সেই ডকুমেন্টটা দিবেন। আপনি যদি স্টুডেন্ট হন, আপনার বাবার ডকুমেন্টসগুলো দিবেন, আর আপনি যদি ব্যবসায়ী হন তো আপনার ডকুমেন্টসগুলো দিবেন, যে ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, যখন যেটা চাইবে তখন সেটা দিবেন তখন। আর বিশেষ করে সবচেয়ে কার্যকর যেটা আমি বলবো আপনাদেরকে, আপনারা যেই দেশে যাবেন, যেই দেশে ভ্রমণ করতে যাবেন, সেই দেশের কিছু জায়গার নাম আপনি মুখস্থ রাখবেন, যে আপনি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছেন, এবং হোটেলের নামটা আপনি মুখস্থ রাখবেন, যে আপনি কোন হোটেলে থাকবেন। যদি বলে যে আপনি কোথায় যাবেন, আমি নেপাল যাব, হ্যাঁ নেপাল যাব তো ঠিক আছে, আমি নেপাল কাঠমান্ডু, অথবা আমি নেপাল থামেলের এরকম বুদ্ধ হোটেলে যাব, কথার কথা একটা হোটেলের নাম বললাম। সেমভাবে আপনি হোটেলের নামটা বলবেন, যে আপনি যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কোথায় কোথায় ঘুরবেন, তখন আপনি 2-4-5টা জায়গার নাম বলবেন, যে নেপালে আমি এই টেম্পলটা দেখবো, ওই টেম্পলটা দেখবো, পাহাড়ের চূড়ায় যাব, চন্দ্রগিরি যাব, মানে যতগুলো নাম আপনি মুখস্থ করতে পারেন, এই নামগুলো মুখস্থ করতে পারলে তখন অফিসার আপনার প্রতি মোটামুটি একটা কনফিডেন্স এসে যাবে, যে না হ্যাঁ উনি রিয়েল ট্রাভেলার, রিয়েল টুরিস্ট, আপনার প্রতি একটা ভালো একটা মনোভাব তখন ওনার মনের ভিতরে জন্ম নেবে। আর যদি আপনি প্রশ্নের উত্তর দেওয়ার সময় স্যার আমি তো স্যার জানি না, এই প্রবলেম, এটা করা যাবে না, এটা বিন্দুমাত্র করা যাবে না। আর অবশ্যই আপনারা সাথে কিছু ক্যাশ ডলার রাখবেন। নেপাল যদি হয় মিনিমাম $500, যদি আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই $1000, অবশ্যই পাসপোর্টে এন্ডোজ করে ডলারটা লিগেলি ক্যারি করবেন, ক্যাশ। আচ্ছা, কার্ড তো নিতে পারেন, ওটা ডাজন্ট ম্যাটার, এটা সাবজেক্ট আলাদা, কিন্তু ক্যাশ ডলার সেটিকে এন্ডোজ করে অবশ্যই সঙ্গে রাখবেন, এটা মাস্ট। তো আপনার ডকুমেন্টস, আপনাকে যে প্রশ্নগুলো, ডকুমেন্ট, রিটার্ন টিকিট দিলেন, হোটেল বুকিং দিলেন, আপনার ব্যবসায়িক ডকুমেন্ট দিলেন, এবং সবচেয়ে বেশি কার্যকর যেটা আপনার ট্যাক্স রিটার্ন, আপনি গভর্নমেন্টকে প্রতি বছর কী পরিমাণ টাকা রিটার্ন দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন, তার যে ট্যাক্স রিটার্নটা, এটা খুবই কার্যকর একটি জিনিস, সেটি অবশ্যই আপনি সাথে রাখবেন, এটা মাস্ট বি সাথে রাখবেন। এই কথাটা অবশ্যই মনে রাখবেন যে আমি গভর্নমেন্টকে প্রতি বছর কী পরিমাণ ট্যাক্স রিটার্ন দিচ্ছি, গভর্নমেন্টের খাতায় জমা দিচ্ছি, সেই ব্যাপারটা সঙ্গে অবশ্যই রাখবেন।
আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে যেটাকে বলে আপনার ট্রাভেল আইটেনারি, এই যে জায়গার নাম, যে আপনি কোন কোন জায়গায় ভ্রমণ করবেন ওই জায়গাগুলো কিছু মুখস্থ রাখবেন, একটা ট্রাভেল আইটেনারি বানিয়ে নিয়ে যাবেন। আচ্ছা, হোটেলের নামটা মুখস্থ রাখবেন, দেন কিছু ক্যাশ ডলার সঙ্গে রাখবেন এবং বেশ ফ্রেন্ডলি হয়ে হাসি মুখে বা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার দিয়ে আপনি সবগুলোর উত্তর সুন্দরভাবে উপস্থাপন করবেন। তখন হয়তো অফিসারের মনটা কিছুটা নরম হবে। আর যারা ঘাবড়ে যায়, যারা সঠিকভাবে উত্তর দিতে পারে না, যাদের ডকুমেন্ট কম থাকে, যাদেরকে সন্দেহ করে, তাদের পাসপোর্টে কি করে ওনারা একটা জিটি নাম্বার লিখে অফলোড করে দেয়। তখন আপনার টিকিট গেল, ভিসা গেল, হোটেল বুকিং গেল, সব কিছুই আপনার বেচতে গেল, আপনার বিদেশে যাওয়ার স্বপ্ন ভেঙে গেল, আপনার মনটা এখানেই ছোটো হয়ে গেল, মানে ভ্রমণ করাটা এখানেই শেষ হয়ে গেল। আর আমি চাই না আপনার আমার ভ্রমণ প্রথমেই শেষ হয়ে যাক। তাই আমি বলছি ভ্রমণকে আপনাদের ভ্রমণ যদি আপনাদের নেশা হয়, সেই নেশায় আপনাদেরকে একেবারে ইরেক্টেড, যেটা নেশায় সর্বোচ্চ নেশাগ্রস্ত করার দায়িত্বটা আমার। যেই কোনো ছোটোখাটো বিষয়, খুঁটিনাটি বিষয় আপনারা আমাকে কমেন্টে প্রশ্ন করবেন। যেই জিনিসটা আপনারা বুঝতে পারেননি, আমার কথা অথবা মনের মধ্যে কোনো সংশয়, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কথা আমি চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য, যেন আপনাদের এই বিদেশ যাত্রাটা এই হ্যাসেলের মধ্য দিয়ে স্বপ্নটা যেন শেষ না হয়। আচ্ছা, তখন মনে করেন এই যে বড় স্যার, উনি আপনার কথা, ডকুমেন্ট এবং আপনার বিহেভিয়ার সব কিছু মিলিয়ে উনি হ্যাপি। তখন উনি আপনার পাসপোর্টে ওকে বা কিছু একটা লিখে দিবে, পাসপোর্টে না, বোর্ডিং পাসে লিখে দিবে। আপনি আবার ইন্সপেকশন, যেই ইমিগ্রেশন অফিসার, ওনার কাছে যাবেন। উনি আবার আপনাকে সেম কোয়েশ্চেনগুলো করতে পারে, সিম্পল কোয়েশ্চেনগুলো করতে পারে। যদি আপনি সেমভাবে উত্তরগুলো দিবেন, দেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। আপনাকে সিল দিয়ে আপনার ইমিগ্রেশন কমপ্লিট করে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। একদম সিম্পল একটা প্রক্রিয়া, সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার বিহেভিয়ার, আপনার মাইন্ড, আপনার ডকুমেন্ট, আপনার ব্যবহারের উপর এবং আপনার পোশাক আশাকের উপর। নিঃসন্দেহে এই জিনিসগুলোর প্রতি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আমি আমার অভিজ্ঞতাটা বলি। ঠিক আছে, এই ছিল আজকে ইমিগ্রেশন নিয়ে ছোট্ট করে কিছু কথা। ইনশাল্লাহ আগামী পর্বে, আগামীকাল আমি আমার জীবনের প্রথম ইমিগ্রেশনের যে ঘটনা বা আমার সঙ্গে কি ঘটেছিল প্রথম ইমিগ্রেশন অফলোড সংক্রান্ত, সেই ঘটনাগুলা, সেই সত্য ঘটনা আমি ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সামনে উপস্থাপন করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা রিকোয়েস্ট, আমি নতুন, আমি এখনও শিখছি, আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ আমার চ্যানেলটিকে, আমার পেজটিকে যেন গ্রোথ করতে পারে, যেন উপরে উঠতে পারে, একটু লাইক, কমেন্ট অথবা সাবস্ক্রাইব অথবা ফলো প্লিজ এগুলো করে দেন, যেন আমি আপনাদের মাঝে বহুদিন আপনাদের ভালোবাসায়, কি বলে ওইটাকে, আপনাদের ভালোবাসায় আপনাদের মাঝে থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।